অনেক অনেক দূরে কল্পনার এক জগতে যেখানে কথা বলে পশু পাখি আর ভালো আর মন্দের লড়াইয়ে সব সময় জিতে যায় সত্য। আজকের এই ভিডিওতে একসাথে আছে কিছু সুন্দর ও শিক্ষণীয় রূপকথার গল্প, যা ছোটদের মন ভরাবে আনন্দে আর বড়দের ফিরিয়ে নেবে শৈশবের স্মৃতিতে। তাই আরাম করে বসো, মনটা হালকা করো আর হারিয়ে যাও রূপকথার সেই জাদুর জগতে। চলো শুরু করা যাক আজকের গল্পগুলো। মেয়ে তো আমাদের খুবই পছন্দ, তাই আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, আগামী 23শে ফাল্গুন আমরা আমাদের সোমের সাথে সাবিত্রীর বিয়েটা দিয়ে দিতে চাই। এ আপনি কি বলছেন দাদা? আপত্তি কেন থাকবে? এ তো আমাদের সৌভাগ্য যে আমাদের মেয়েকে আপনাদের পছন্দ হয়েছে। আসলে আপনার মেয়ে পছন্দেরই যোগ্য, শুধু আমাদের না, ওকে যে দেখবে তারই ভালো লাগতে বাধ্য, যেন সাক্ষাৎ দেবী অন্নপূর্ণা। আচ্ছা দাদা, তবে আজ উঠলাম, আর ওই কথাই রইল, আগামী 23শে ফাল্গুন দেখা হচ্ছে। সোমের কুষ্টিটা ওদের চেয়েছিলাম, পাশের গ্রামের রামুর হাত দিয়ে পাঠিয়েছে। তুমি আমাদের সাবিত্রীর কুষ্টিটা বের করে রেখো। আমি কাল সকালে পুরোহিত মশাইকে আসতে বলেছি। উনি এসে দুজনের কুষ্টি একসাথে মেলাবেন। আমি চাই এই বিয়েটা সমস্ত রীতিনীতি মেনে যেন হয়। আমাদের একটাই মাত্র মেয়ে, তার বিয়েতে আমি কোনো রকম খুঁত রাখতে চাই না। কুষ্টিতে আমি যা দেখলাম রমন, তা একদমই শুভ না। তোমার মেয়ের জন্ম ছকে খুব বড় দোষ আছে, আর এই দোষ না কাটিয়ে যদি তোমরা এই বিয়ে দাও, তো ওর স্বামী প্রতিনিয়ত বড় বড় বিপদের মুখে পড়বে। এমনকি ওর স্বামীর প্রাণ সংশয়েরও ঝুঁকি থেকে যাবে। কিভাবে এমনটা হতে পারে? আমার মেয়ে ছোট থেকে নম্র ভদ্র, তারপরেও এতে সাবিত্রীর কোনো দোষ নেই, এটা ওর কুষ্টিতে লেখা আছে। এর কি কিছু প্রতিকার হয় না পুরোহিত মশাই? হ্যাঁ, এই দোষ কাটানোর একটা উপায় আছে। সাবিত্রীর প্রথম স্বামী হবে এক অশ্বত্থ গাছ। আমি ঠিক বুঝলাম না পুরোহিত মশাই। আমাদের সাবিত্রীর সাথে সোমের বিয়ে দেবার আগে এক অশ্বত্থ গাছের সাথে সাবিত্রীর বিয়ে করাতে হবে, তবেই এই দোষ কাটানো যেতে পারে। গাছের সাথে আমাদের সাবিত্রীর বিয়ে করালেই সবকিছু ঠিক হয়ে যাবে তো পুরোহিত মশাই? দেখুন, মানুষের জীবন মাত্রই বিপদ আসতে পারে, কিন্তু এটা করালে ওই গাছ হয়তো ওদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারে। তবে তাই হোক, আমি যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়ের ব্যবস্থা নিচ্ছি। পুরোহিতের কথা মতো সাবিত্রীর বাবা একটা অশ্বত্থ গাছের সাথে সাবিত্রীর বিয়ে দেয়, আর তার ঠিক 2 মাস পর সোমের বাবার কথা অনুসারে 23শে ফাল্গুন তারা সোম ও সাবিত্রীর বিবাহ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের 4 হাত এক করে। তোমাকে স্ত্রী হিসেবে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আচ্ছা, তো তোমার নিজেকে ভাগ্যবান মনে করার পেছনে সাবিত্রীর ভূমিকা কি শুনি? ভূমিকা তো অবশ্যই আছে। তোমাকে বাড়িতে নিয়ে আসার পর আমার সোনার ব্যবসায় ব্যাপক উন্নতি লক্ষ্য করেছি। শুধু তাই নয়, আমাদের বিস্কুটের যে কারখানাটা আছে, ওখানে কাজের জন্য বেশ কিছু লোক লাগত, কিন্তু ওটা গ্রাম থেকে অনেকটা দূরে থাকায় কেউ তেমন রাজি ছিল না কাজের জন্য। কিন্তু আজ সকালেই কয়েকজন লোক আমার কাছে আসে ওই কারখানায় নিজেদের কাজ খোঁজার জন্য। বাহ, এ তো খুব ভালো কথা। আচ্ছা চলো ঘুমিয়ে যাও, আমাকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। আর এরপরে তারা দুজনেই ঘুমিয়ে যায়, আর মধ্যরাত্রে সেই অশ্বত্থ গাছটি সাবিত্রীর স্বপ্নে আসে। সাবিত্রী দেখে কিছু কাঠুরিয়া সেই অশ্বত্থ গাছটিকে কাটার চেষ্টা করছে। ওকে আঘাত করো না তোমরা, ওর অনেক কষ্ট হবে। দয়া করে তোমরা ওই গাছটাকে কেটো না, ওটা আমার স্বামী। আমি আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইছি তোমাদের থেকে। মেরো না ওকে, মেরো না। সাবিত্রী, সাবিত্রী, ওঠো। কেন কেন কি হয়েছে? কি হয়েছে? আর আমি এখানে কেন? আমার অশ্বত্থ গাছ কোথায়? কি ভুলভাল বকছ? অশ্বত্থ গাছ কোথায় ছিল? আর তুমি
ঘুমের খেয়ালেও একই কথা বলছিলে, আর এখনও তাই। সোমের এইসব কথায় সাবিত্রীর মন ছিল না। তবে সোম বা সোমের বাড়ির লোক কেউই গাছের সাথে এই বিয়ের ব্যাপারে বেশি কিছু জানত না। তাই সাবিত্রী সোমের সাথে কথা না বাড়িয়ে বলে, ও কিছু না, তুমি ঘুমিয়ে যাও। জানি না কেন এমন স্বপ্ন দেখলাম। সত্যি ওই গাছটাকে কেউ কেটে ফেলেনি তো? বিকেলে আমাকে অবশ্যই গিয়ে দেখে আসতে হবে। বিকেলবেলা সাবিত্রী ওই গাছটার কাছে যাওয়ার জন্য রওনা দেয়। আর ওখানে পৌঁছে ও দেখে সেই গাছটি ওই একই জায়গায় অক্ষত অবস্থায় আছে। আর ওটা দেখে ও অনেক খুশি হয়। কিন্তু ও দেখল গাছটার গায়ে অনেকগুলি কুড়ুলের ঘা মারার দাগ। আমি তো কাল স্বপ্নে ওই কাঠুরিয়াদের ঠিক এভাবেই গাছটাকে আঘাত করতে দেখেছিলাম। সাবিত্রী এটা বলার সাথে সাথে গাছের একটি পাতা তার সামনে পড়ল। আর ও পাতাটা তুলে দেখল ওতে লেখা আছে, হ্যাঁ, ওই কাঠুরিয়ারা আমাকে কাটার জন্য এসেছিল আর ওদের কুড়ুলের কয়েক কোপ আমাকে দিয়েও ছিল। কিন্তু ঠিক সেই সময়ে কিছু বন্য শেয়াল কুকুরের চিৎকারে ওরা ভয় পেয়ে পালিয়ে যায়। আর ওটা পড়ে সাবিত্রী অবাক হয়ে যায়। এই গাছ কিভাবে আমার কথার উত্তর দিতে পারে? আর এটা বলার সাথে সাথে ও ঠিক একইভাবে আরও একটি পাতা তার সামনে পড়ে। আমি অবশ্য উত্তর দিতে পারি, তবে তোমার মতো মুখে না, আমার এই পাতা দ্বারা। এখন থেকে তুমি আমার সামনে এসে যা প্রশ্ন করবে বা যা কিছু বলবে, আমি তোমার প্রতিটি কথার উত্তর দেব আমার এই পাতার মাধ্যমে। আর শোনো, তোমাকে আমি একটা উপহার দিতে চাই। উপহারটা এই যে, তোমার বা তোমার প্রিয়জনদের ভবিষ্যতে খারাপ কিছু ঘটার আগেই তুমি তা জানতে পারবে তোমার স্বপ্নের মাধ্যমে। সেদিন আমাকে বিয়ে করতে এসে আমার সাথে তো একটাও কথা বলনি, তাই উপহারের কথাও তোমায় আর বলতে পারিনি। কারণ আমি আমার পাতার দ্বারা তখনই তোমায় কিছু বলতে পারবো যখন তুমি আমার সামনে দাঁড়িয়ে আমায় কিছু বলবে বা প্রশ্ন করবে। আচ্ছা, তো বলো, আমার উপহার কেমন লাগলো তোমার? এর থেকে ভালো উপহার আর কি বা হতে পারে? যাই হোক, সন্ধে হয়ে এলো প্রায়। আমি এবার বাড়ি যাই, বুঝেছ? আর এরপর সাবিত্রী ওখান থেকে বাড়ি চলে আসে। আর বেশ কিছুদিন পর হঠাৎ একদিন সে স্বপ্ন দেখে যে শহরে তাদের যে বিস্কুট কারখানাটা আছে ওখানে আগুন লেগেছে। আর ওটা দেখা মাত্রই সাবিত্রীর ঘুম ভেঙে যায় আর উঠে দেখে সকাল হয়ে গেছে। তৎক্ষণাৎ ও ওর স্বামীর কাছে ছুটে আসে আর তাকে বলে, তুমি এক্ষুনি একবার কারখানাতে যাও। আমার মনে হচ্ছে কারখানাতে কিছু অঘটন ঘটেছে। তুমি গিয়ে দেখো। এরকম কিচ্ছুই ঘটেনি সাবিত্রী, এগুলো তোমার মনের ভুল। কিচ্ছু ভুল না, তুমি যাও। সোম ওই দিন সাবিত্রীর কথা শুনে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে গেল। আর ও গিয়ে দেখল কারখানা যথারীতি আগের অবস্থাতেই আছে, কোনো রকম বিপদ সেখানে ঘটেনি। তখনই জানতাম এই সবই সাবিত্রীর মনের ভুল। আমি বরং এখন বাড়ি ফিরে যাই। কিরে সোম, কারখানার কি অবস্থা? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, কেন ঠিক থাকবে না? আমি তো তখনই সাবিত্রীকে বলেছিলাম যে এই সবই ওর মনের ভুল। আর এর ঠিক দুদিন বাদেই সোমদের কারখানায় আগুন লাগে। বাবা, বাবা, আমাদের সর্বনাশ হয়ে গেছে। কারখানা পুড়ে ছারখার হয়ে গেছে। সাবিত্রীর কথা ভুল নয় বাবা, ভুল নয়। ও ঠিকই বলেছিল। হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল আমাদের! কিন্তু এইসব হলো কিভাবে? বৈদ্যুতিক শর্ট সার্কিটের জন্য। এই ঘটনা শুনে সাবিত্রী খুব ভেঙে পড়েছিল। আর সে তৎক্ষণাৎ ওই গাছের কাছে গেল আর তাকে জিজ্ঞাসা করল, কেন হলো আমার এমন বিপদ? কি করব আমি তোমার ওই উপহার নিয়ে? যদি আমি কোনো বিপদ আটকাতেই না পারি? সাথে সাথে আবার একটি পাতা তার সামনে এসে পড়ল। আমি তো তোমায় তখনই বিপদের ইঙ্গিত দিয়েছিলাম, কিন্তু তুমি তো আমার কাছে বিপদ এড়ানোর কোনো প্রতিকার জানতে চাওনি। আর তুমি না জানতে চাইলে আমি বলি কিভাবে? যাও, এই চারা গাছ নিয়ে গিয়ে তোমার বাড়ি, কারখানা, দোকান, যাবতীয় জায়গায় একটা করে পুঁতে দাও। আমার এই গাছের চারা যেখানে থাকবে সেখানে কখনো কোনো বিপদ আসতে পারবে না। সাবিত্রী সেই চারা গাছগুলি নিয়ে বাড়ি আসে এবং তার বাড়িতে, কারখানায়, দোকানে একটি করে চারা গাছ পুঁতে দেয়।
আর ওই অশ্বত্থ গাছের কথা মতো চারাগাছ পোতার পর থেকে আর কোনো রকম বিপদ তাদের ধারে পাশে আসে না। এলাম সাবিত্রী। ব্যবসার কিছু কাজের জন্য সোমকে কিছুদিনের জন্য বাইরে যেতে হয়। আজ তো সকালেই সোমের ফেরার কথা ছিল, সন্ধে হয়ে গেল, এখনো ফিরল না। আমিও তো তাই ভাবছি বাবা, আজই তো ওর ফিরে আসার কথা ছিল। তুই চিন্তা করিস না মা, কিছু কাজের জন্য আজ আটকে পড়েছে হয়তো, দেখিস কাল ঠিকই চলে আসবে। সেদিন রাতে সাবিত্রী স্বপ্নে দেখে যে তার স্বামী কোনো এক জঙ্গলে পড়ে রয়েছে। তারপর হঠাৎই তার ঘুম ভেঙে যায়, আর তখনই ঘড়ির কাঁটায় ভোর 4:05। সে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে অশ্বত্থ গাছের কাছে যায়। তুমি বলেছিলে তোমার ওই চারা গাছগুলো লাগালে আর কোনো বিপদ নাকি আসতে পারবে না। তাই যদি হয় তবে আমার এরকম স্বপ্ন দেখার কারণ কি? আমি বলেছিলাম আমার এই চারা গাছ যেখানে লাগানো হবে সেখানে কোনো বিপদ আসতে পারবে না। কিন্তু তোমার স্বামী তো বাড়িতে বা কারখানায় কোথাও নেই। সে বাইরে গিয়েছিল কাজের জন্যে, আর ফেরার পথে বেশ কিছু মোটা অঙ্কের টাকা নিয়ে বাড়ি ফেরায় ও কিছু ডাকাতের কবলে পড়ে। এখন মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে। তুমি রক্ষা করো ওকে, ওকে তুমি ফিরিয়ে দাও আমার কাছে। আমি আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইছি তোমার কাছে। পরিবর্তে আমার প্রাণ আমি দিয়ে দিতে প্রস্তুত। এখান থেকে প্রায় 6 ক্রোশ দূরে পশ্চিমের শাল পিয়ালের জঙ্গলে তুমি ওকে পাবে। আমার গাছের একটি পাতা থেতো করে ওকে খাওয়াবে, আর তারপর আমার এই সোনার গাছটা তোমার স্বামীর মাথায় ছোঁয়ালে আবার সে আগের মতো সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এখন তাড়াতাড়ি এগুলো নিয়ে রওনা দাও। নেক, ধন্যবাদ তোমায়, অনেক ধন্যবাদ। তুমি আবার আমার বিপদ থেকে রক্ষা করলে। তবে এইবার বিপদের থেকে অনেক বেশি কিছু ছিল। এরপর সাবিত্রী ওই অশ্বত্থ গাছ থেকে একটা পাতা পাড়ে, আর অশ্বত্থ গাছের দেওয়া ওই সোনার গাছটি মাটি থেকে তুলে জঙ্গলের দিকে রওনা দেয়। এবং তার স্বামীকে সুস্থ অবস্থায় বাড়ি নিয়ে আসে। তুমি তো আমাকে আমার জীবন ফিরিয়ে দিয়েছ। তার বিনিময়ে আমিও যদি তোমায় কিছু দিতে পারতাম আমার ভালো লাগতো। যদিও আমার দেওয়া তোমার দেওয়ার কাছে অতি সামান্য হয়েই থাকবে, কারণ তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। কিন্তু তারপরেও তোমার জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগতো। আমার কিছু চাই না, আমায় তো শুধু একটু ভালোবাসা দিলেই আমি খুশি। কিন্তু তারপরেও যদি তোমার মনে হয় যে আমার জন্য কিছু করতে পারলে তুমি খুশি হবে, তবে তুমি নিজের পছন্দ মতো কিছু করে দিও আমার জন্য। তবে তাই হোক। শোনো, আমি তোমার থেকে কিছু একটা চাইব, দেবে তুমি আমায়? অবশ্যই দেবো, বলো কি চাও। বলছি, তবে বেশি প্রশ্ন আমার করো না। শুধু এটুকু জেনে রাখো, আজ আমি তোমায় ফিরে পেয়েছি শুধু সেই গাছের জন্য। কি গাছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাদের বাড়ি থেকে 3 কিমি দূরে বাঁধানো পুকুরের পাশে যে বিশাল অশ্বত্থ গাছ রয়েছে, আমি তারই কথা বলছি। আমি চাই তুমি কালই লোক লাগিয়ে ওই গাছের চারপাশ শান দিয়ে বাঁধিয়ে দাও। আমি ওই গাছের নিচে শিলা প্রতিষ্ঠা করতে চাই, যাতে এরপর থেকে ওই গাছের কাছে লোকজন যাবে, কিন্তু তাকে কাটার জন্যে না, বরং পুজো করার জন্যে। আমার উপহার তোমার ভালো লেগেছে? তুমি তো আমায় নতুন জীবন দান করেছ। এর থেকে ভালো উপহার আর কি বা হয়? তুমি যে কোনো সময় আমার কাছে আসতে পারো, তোমার যে কোনো প্রয়োজনে। এরপর থেকে যে প্রতিদিনই আমার তোমার কাছে আসতে হবে তোমার পুজো করতে। আজকের পর থেকে যারা আমার সামনে দাঁড়িয়ে তোমার নাম নেবে, আমি তাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করব। কি
গো সমুর বউ, শুনলাম নাকি এবছর তোমাদের ধানে মোরগ লেগেছে। তা বলি এরপর তোমরা খাবে কি? তোমাদের তো ওই একটা জমির ধানই পুঁজি ছিল। আগের চাষির পুরনো চাল কিছু আছে, কয়েকটা দিন ওটা দিয়ে কষ্ট করে চালাবো, তারপর ভগবান যা ঠিক করবেন তাই হবে। এখন চলো গো দিদি। পুকুর থেকে জল নিয়ে ওরা বাড়ির দিকে রওনা দিল। কিছুটা যাওয়ার পর একটা শুকনো হয়ে যাওয়া অর্ধেক মরা আম গাছ বাণীর চোখে পড়ে, আর ওটা দেখে ও দাঁড়িয়ে যায়। কি হলো, তুমি আবার দাঁড়িয়ে পড়লে কেন? বাণী কলসিটা মাটিতে রেখে আম গাছটার দিকে এগোতে লাগলো। দেখো দিদি, আম গাছটা জলের অভাবে কেমন প্রায় শুকিয়ে গেছে। দাঁড়াও, আমি বরং গাছটা তুলে নিয়ে গিয়ে বাড়িতে লাগাই। জল পেলে যদি গাছটা বেঁচে যায়। আর এখানে গরু ছাগলে ওর পাতাগুলো একেবারে নষ্ট করে দিচ্ছে। তোমার যত আধিক খেতা, এমনি ওই আম গাছ কদিন পরে মরবে। সে তুমি জলই দাও আর যাই দাও। যাই হোক, আমি বাড়ি গেলাম বাপু। ওসব ফালতু কাজের জন্য আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করতে পারবো না। বাণী ওখান থেকে ওই আম গাছটা তুলে ওর বাড়িতে নিয়ে আসে, আর ওর বাড়ির পাশে যে ফাঁকা জায়গাটা আছে ওখানে পুঁতে দেয়। রাখেন, তারপর সবই ভগবানের হাতে। তুমি দেখো, ভগবান ঠিক একটা পথ দেখাবে আমাদের। দরকার পড়লে ওই জমিই আমি বন্ধক রাখব প্রধান মশাইয়ের কাছে, তাও তোমার বাবার দেওয়া শেষ স্মৃতিটুকু নষ্ট হতে দেব না। আর এমনিতেও আমার মনে হয় না যে প্রধান মশাই তোমার এই প্রস্তাবে রাজি হবেন। বাণী প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে ওই আম গাছটাতে জল দেয়, আর সেদিন সে জল দিতে গিয়ে দেখল ওই গাছটা একটা বড় আম ভর্তি গাছে পরিণত হয়ে গেছে। এ কি অলৌকিক কাণ্ড! এই কয়েকদিনের মধ্যে কিভাবে এই গাছটা এত বড় হতে পারে? শুধু তাই নয়, পুরো গাছ আমে ভরে গেছে। শুনছো, তাড়াতাড়ি একবার এদিকে এসো। কি হয়েছে, ডাকছো কেন? আরে, এটা আমি কি দেখছি? এখানে তো কোনো গাছ ছিল না, তাহলে এই আম গাছটা এখানে কিভাবে এলো? তাও আবার এত বড় আমে ভরা গাছ। আম গাছ ছিল, কিন্তু এত বড় আর আম ভর্তি ছিল না। তোমায় আমি বলেছিলাম না যে ভগবান ঠিকই একটা পথ দেখাবে? হ্যাঁ বানি, তুমি ঠিকই বলেছিলে। এই যে তার চমৎকার ছাড়া আর কিছুই না। কাল থেকেই আমি এই আম নিয়ে গিয়ে বাজারে বিক্রি করব, আর ওই টাকা জমিয়ে সবার আগে প্রধান মশাইয়ের ধার শোধ করব। তাই করো। আর হ্যাঁ, বাজারে নিয়ে যাওয়ার আগে একটা আম আমায় দিও। কাল আম দিয়ে ডাল বানাবো। দুটো ভাত ডাল খেয়েই বাজারে যাবে। আচ্ছা, তাই হবে খন। কই গো বানি, এই নাও তোমার আম। হ্যাঁ, দাও। ভাত প্রায় হয়েই গেছে, শুধু আমটা কেটে ডালগা রান্না করে তোমায় তাড়াতাড়ি খেতে দিয়ে দিচ্ছি। এই বলে বাণী আম নিয়ে রান্নাঘরে চলে যায়। আর আম কাটার পর যা দেখল তা দেখে ওর চোখ কপালে ওঠে। এ আমি কি দেখছি? আমের আটির জায়গায় এ যে এক সোনার আটি! শুনছ, তাড়াতাড়ি রান্নাঘরে এসো। দেখো দেখো, এই আমটা কাটার পর এর থেকে সোনার আটি বেরিয়েছে। কি বলছো তুমি? দাঁড়াও তো, বাকি আমগুলো নিয়ে আসি।
নাও নাও বানি, তাড়াতাড়ি আরেকটা আম কাটো দেখি। হ্যাঁ হ্যাঁ, কাটছি কাটছি। আরে আরে, এতেও তো সোনার আটি। ওগো বানি, ভগবান শুধু আমাদের দিকে মুখ তুলে তাকাননি গো, বরং স্বয়ং প্রকট হয়েছেন। আমি কালই গিয়ে প্রধান মশাইয়ের সব টাকা ফেরত দিয়ে আসব। হ্যাঁ হ্যাঁ, তাই যেও। সমু প্রধানের সমস্ত ঋণ সুদ সমেত গিয়ে ফেরত দিয়ে আসে, আর তারপর থেকে ও গ্রামের প্রতিটি গরিব লোকজনদের বিভিন্নভাবে সাহায্য করতে থাকে। আর গ্রামের লোকেদের টাকা ধার দিলে ও কখনো সুদ নিত না। তাই গ্রামের প্রত্যেকেই সমর থেকে টাকা ধার নিত, কেউই আর প্রধানের কাছে যেত না। ওই সমু কি রাতারাতি বড়লোক হয়ে গেল নাকি বুঝতে পারছি না। এই দুদিন আগেই তো খেতে শুদ্ধ পাচ্ছিল না, এখন একবেলা করে গ্রামের প্রত্যেক লোককে খাওয়াচ্ছে, বস্ত্র বিতরণ করছে, আমার টাকা সুদ সমেত ফেরতও দিয়ে গেল। আবার এখন শুনছি গ্রামের লোকজন নাকি ওর কাছ থেকে টাকা ধার নেওয়া শুরু করেছে, কারণ ও সুদ নেয় না। কিন্তু এইভাবে চলতে থাকবে তো আমার অবস্থা এদিকে খারাপ হতে থাকবে। এর একটা হেস্তনেস্ত আমায় করতেই হবে। নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, না হলে হঠাৎ করে এরকম বড়লোক হয়ে যাওয়া সম্ভব না। আজ রাতেই যাই, চলো চুপি চুপি ওদের বাড়ি, কারণ এর রহস্য আমাদের জানতেই হবে। ঠিক বলেছ তুমি, ওখানে না গেলে কিছুই জানতে পারবো না। আর ওই দিন রাতে প্রধান আর তার স্ত্রী মিলে বাণীদের বাড়ি যায় তাদের হঠাৎ অর্থপ্রাপ্তির রহস্য উদ্ঘাটন করতে। ওরা চুপি চুপি বাড়ির মধ্যে প্রবেশ করে আর এদিক ওদিক তাকাতে থাকে। এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। আমিও কিছু বুঝতে পারছি না। চুপ চুপ, ভেতরে ওরা কিছু একটা নিয়ে কথা বলছে। তুমি এখানে দাঁড়াও, আমি বরং ওই জানালার পাশে গিয়ে শোনার চেষ্টা করি। জানো বানি, আমার প্রথম থেকে খুব ইচ্ছে ছিল যে এই গ্রামের প্রতিটা গরিব মানুষকে আমি একদিন সাহায্য করব, কিন্তু আমার নিজেরই নুন আনতে পান্তা ফুরোতো, তাই ওই ইচ্ছেই থেকে গিয়েছিল। কিন্তু দেখো, আজ ভগবানের দান করা ওই আম গাছের সোনার আটির জন্যে আমার ইচ্ছে পূরণ হলো। আম গাছ? কোন আম গাছ? কোথায় আম গাছ? আরে এই তো এই আম গাছের কথাই তো সমু বলছিল। যাই যাই, তাড়াতাড়ি ওই সামনের কয়েকটা আম পেড়েই আজ বাড়ি যাই, আর গিয়ে ওগুলো কেটে দেখি। কাল বরং আকর্ষি আর বস্তা নিয়ে আসব, আর সব আম পেড়ে নিয়ে যাব। তাড়াতাড়ি ছুরিটা নিয়ে এসো, আমিও দেখতে চাই এর মধ্যে কি আছে। হ্যাঁ হ্যাঁ, আনছি। আর কাটা মাত্রই আমের ভেতর থেকে একটা মৌমাছি বেরিয়ে এলো। ওরে বাবারে, কে কোথায় আছিস? আমার বাঁচাও, এই যে একটা মৌমাছি। ওরে বাবা, পালা পালা! আর ওরা ভয়ে ওখান থেকে দৌড় দিল। আজ আমাদের আবার একবার ওই সমুদার বাড়ি যেতে হবে, দেখতে হবে আরও অন্য কোনো আম গাছ ওখানে আছে কিনা। কিন্তু ওই মৌমাছি? সেটাই আমাকে জানতে হবে, যে ওদের আম থেকে কিভাবে সোনারাটি আর আমার আম থেকে কিভাবে মৌমাছি বেরোচ্ছে। এরপর তারা পুনরায় ওই আম গাছের সন্ধানে বাণীদের বাড়ি যায়। তুমি এখানে দাঁড়াও, আমি ওই দিকটা থেকে দেখে আসছি আর অন্য কোনো আম গাছ আছে কিনা। আর কোনো আম গাছ এখানে নেই। তুই যে আম গাছটা খুঁজছিস ওটা আমি। কে কে কথা বলল? আমি আম গাছ রে, চিনতে পাচ্ছিস না আমায়? সেদিন পুকুর থেকে জল নিয়ে বাড়ি ফেরার পথে বাণী যখন আমাকে নিয়ে বাড়ি আসছিল, তখন কি যেন বলেছিলি তুই? তোমার যত আধিক খেতা, এমনি ওই আম গাছ কদিন পরে মরবে, সে তুমি জলই দাও আর যাই দাও। যাই হোক, আমি বাড়ি গেলাম বাপু, ওসব ফালতু কাজের জন্য আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করতে পারবো না। মনে পড়েছে? তাই বলছি, লাঠি আর বস্তা গুছিয়ে বাড়ি চলে যা। অযথা চেষ্টা করে লাভ নেই,
কারণ এই গাছের কোনো আমই তোকে সোনার আঁটি দেবে না। তাহলে ভাব, সোনার আঁটি যখন আম থেকে বেরোবে না, তাহলে তার পরিবর্তে কি বেরোতে পারে? আশা করি আমায় আর তা মনে করাতে হবে না। ওরে বাবা, না না, চলে যাচ্ছি, এক্ষুনি চলে যাচ্ছি। হা করে দাঁড়িয়ে দেখছো কি? চলো তাড়াতাড়ি পালাই এখান থেকে। চলো চলো। তাহলে অবশেষে আমরা এই সিদ্ধান্তে তো আসতেই পারি যে আমাদের কর্মই পারে আমাদের ভাগ্যকে নির্ধারণ করতে। আমি রঘুনাথ তান্ত্রিক, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক। পৃথিবীতে এমন কিছু অসম্ভব নেই যা আমি সম্ভব করতে পারি না। একদিন এই পৃথিবীবাসী ভগবানের না, বরং আমার পুজোতে মেতে উঠবে। সারা পৃথিবী জুড়ে আমারই জয় জয়কার হবে। তোর এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে রঘুনাথ, কখনো তা বাস্তবে রূপান্তরিত হবে না। তোর নামের জয় জয়কার তো অনেক দূরের কথা, নরকেও তোর ঠাঁই হবে না। তুই আমার সাথে যে প্রতারণা করেছিস তা নিশ্চয়ই ভুলে যাসনি। তুই একটা পাপী, আর তোর মতো পাপীর মৃত্যুও ভয়ঙ্কর হবে। তোকে বারণ করেছিলাম না যে প্রয়োজন ছাড়া একদম বেশি কথা বলবি না? মনে হচ্ছে আজ আবার আমার থেকে শাস্তি পাওয়ার তোর খুব ইচ্ছে হয়েছে। আর ইচ্ছে যখন হয়েছে, তা পূরণ করার কর্তব্য তো আমারই। আর রঘুনাথ তার যজ্ঞের একটা জ্বলন্ত কাঠ তুলে পাখিটাকে আঘাত করতে থাকে। আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দাও আমায়। আমি আর কখনো এমন কথা বলবো না। এইবারের মতো আমায় ক্ষমা করে দাও। রঘুনাথের কাছে ভুলের জন্য ক্ষমা না, বরং শাস্তি বরাদ্দ থাকে। আর তোর শাস্তি এটাই যে এরপর থেকে কেবলমাত্র আমার যখন তোকে প্রয়োজন হবে তখনই তুই কথা বলতে পারবি, তোর নিজের ইচ্ছেতে একদমই না। আর এই হলো সেই জল যা তোকে তোর বাক স্বাধীনতা থেকে বঞ্চিত করবে, আবার আমার প্রয়োজনে তোকে তোর বাকযন্ত্র ফিরিয়ে দেবে। লোকজনদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ গণনা করা এবং তাদের ভবিষ্যৎ বিপদ আটকানোর জন্য রঘুনাথের নামডাক শুধু বিভিন্ন গ্রামেই না, বরং শহরেও ছড়িয়ে পড়েছিল। ঋতু কোথায়? সে খেয়েছে? না, প্রতিদিন ওই শাকসেদ্ধ আর ভাত তার নাকি খেতে ভালো লাগে না। আজও একই খাবার দেখে খেতে চাইছিল না, তাই ওকে বড় পুকুরের পাশে তেঁতুলি লাচটা থেকে কিছু তেঁতুল আনতে পাঠিয়েছি। তেঁতুল দিয়ে একটু আচার বানিয়ে দেব। তুমি তো জানো মিনতি, ওইটুকু খাবার জোটাতেই আমাকে সকাল থেকে সন্ধে অবধি মাথার ঘাম পায়ে ফেলতে হয়। সবই জানি গো, সবই জানি। আচ্ছা শোনো না, কদিন ধরেই তোমায় একটা কথা বলবো বলবো ভাবি, কিন্তু বলা হয়ে ওঠে না। কি কথা বলো? সেদিন পুকুরে শাক তুলতে গিয়ে পাশের পাড়ার সোমা কাকিমার সাথে দেখা হয়েছিল। কথায় কথায় উনি রঘুনাথ তান্ত্রিকের কথা বললেন। ওই তান্ত্রিক নাকি যে কোনো মানুষকে দেখেই তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে দিতে পারেন। এছাড়াও ভবিষ্যতে আসা যে কোনো বিপদকে উনি আটকে দিতে পারেন। আর ওনার নাম ডাক শুধু এই আশেপাশের গ্রামেই না, বরং শহর থেকেও লোকজন আসে তাদের ভবিষ্যৎ সুন্দর করতে। তাই বলছিলাম, চলো না একদিন আমরা ওনার কাছে যাই, হয়তো আমাদেরও ভবিষ্যৎ অনেক সুন্দর করে দেবেন উনি। হ্যাঁ, প্রায় বেশ কিছু বছর ধরে ওই তান্ত্রিকের নামডাক শুনছি। তবে উনি কি উপকার করে নাম কামিয়েছেন তা জানার আগ্রহ আমার কখনোই হয়নি। তুমি তো জানো আমি বরাবরই ভগবানে বিশ্বাসী, ভণ্ডামিতে না। আর তোমাকেও এটাই বলবো যে জীবনে মাথা নত করার থাকলে তা শুধু ঈশ্বরের সামনেই করো। ঈশ্বরের নাম নিয়ে যারা ভণ্ডামি করে তাদের কাছে নয়। যে কোনো উপায় তুমি ওই পাখিটাকে ওখান থেকে উদ্ধার করবে। চলো বাবা, ও প্রচণ্ড কষ্টে আছে। কোন পাখি? বড় পুকুরের পাশে তেঁতুল গাছটাতে তেমন তেঁতুল ছিল না, তাই আমি তেঁতুল গাছের সন্ধান করতে করতে পশ্চিমের ওই গভীর জঙ্গলটার ভেতরে পৌঁছে গিয়েছিলাম। আর হঠাৎ
কোথা থেকে এক অট্ট হাসির আওয়াজ আমার কানে এসে পৌঁছায়। একটু এগোতেই ওখানে একটা ভাঙা মন্দির দেখতে পেলাম। কারা যেন ওর ভেতরে কথা বলছিল। আমি তা শুনতে গিয়ে দেখি আর এই হলো সেই জল যা তোকে তোর বাক স্বাধীনতা থেকে বঞ্চিত করবে, আবার আমার প্রয়োজনে তোকে তোর বাকযন্ত্র ফিরিয়ে দেবে। কি বলছিস কি? তুই ঠিক শুনেছিস তো? হ্যাঁ বাবা, আমি নিজের কানে শুনেছি, নিজের চোখে সবকিছু দেখেছি। তাহলে তো ওই পাখি অনেক বিপদে আছে। আমাদের উচিত এক্ষুনি ওকে রক্ষা করা। তবে কোনো পাখি কথা বলতে পারে তা আমি প্রথম শুনলাম। সে যাই হোক, আমি এক্ষুনি ওখানে যাচ্ছি। ওই ভণ্ড তান্ত্রিককে উচিত শিক্ষা দিয়ে ওই পাখিকে ওখান থেকে মুক্ত করতে, আর তারপর সমস্ত লোকজনের কাছে ওর মুখোশ আমি খুলে দেব। এভাবে তুমি ওই পাখিকে ওখান থেকে উদ্ধার করতে পারবে না বাবা। ও অনেক শক্তিশালী, প্রয়োজনে ও তোমারও প্রাণ নিয়ে নিতে পারে। তাই আমাদের যা করতে হবে তা পুরোটাই ওর চোখের আড়ালে। আমি শুনেছি ওই তান্ত্রিকটাই পাখিটাকে বলেছিল যে কাল ও নাকি যজ্ঞের কাঠ আনতে জঙ্গলে যাবে, আর এটাই সুযোগ হবে আমাদের ওই পাখিটাকে ওখান থেকে মুক্ত করার। ঋতু ঠিকই বলেছে, যা করার কালই করতে হবে। সেদিনটা অপেক্ষা করে তার পরের দিনই ওরা তান্ত্রিকের ডেরার পাশে একটা বড় গাছের আড়ালে দাঁড়িয়ে তান্ত্রিকের জঙ্গলে যাওয়ার অপেক্ষা করতে থাকে। আর তান্ত্রিক বেরিয়ে যাওয়া মাত্রই ওরা ডেরার দরজার সামনে প্রবেশ করে। কিন্তু বাবা, এটা তো তালা লাগানো, আমরা ভেতরে কিভাবে প্রবেশ করব? আমাকে ডেরার চারপাশটা ভালো করে দেখতে দে। খুঁজতে খুঁজতে ওই ডেরার পেছন দিকে ওরা হঠাৎ একটা বড় পাথর দেখতে পায়। এই পাথরটা দেখে মনে হচ্ছে এই পাথরটার ব্যবহার মাঝে মধ্যেই হয়ে থাকে। পাথরটা একটু নাড়াচাড়া করে দেখি, দাঁড়া। আর ওই পাথরটা সরানো মাত্রই ওরা দেখে যে সুড়ঙ্গ ধরে একটা রাস্তা কোথায় যেন চলে গিয়েছে। চল ঋতু, হয়তো এই পথই আমাদেরকে গন্তব্যে নিয়ে যেতে পারে। আর ওই গুপ্ত পথ দিয়ে ওরা ওদের গন্তব্যে পৌঁছলো। ওই দেখো বাবা, ওই পাখির কথাই আমি তোমায় বলেছিলাম। পাখি, আমি জানি যে ওই বদ্রঘুনাথ তোমার সাথে প্রতারণা করে তোমাকে এখানে বন্দি রেখেছে। তুমি সবকিছু খুলে বলো, যাতে আমি তোমায় সাহায্য করতে পারি। মনে হয় বদমাইশ তান্ত্রিকটা জঙ্গলে যাওয়ার আগে ওই জলের ব্যবহার করেছে, যাতে পাখিটা কথা বলতে না পারে। তাহলে নিশ্চয়ই ওই জল এখানেই থাকবে। আমাদের এক্ষুনি জলটা খুঁজে বের করতে হবে। হতে পারে ওই জল পুনরায় পাখির গায়ে ছেটালে ও আবার কথা বলতে পারবে। আর ওরা ওখান থেকে ওই জলের জারটা খুঁজে বের করে ওই জারের কিছুটা জল পাখির গায়ে ছিটিয়ে দেয়, আর পাখি পুনরায় কথা বলতে শুরু করে। তোমাদের দুজনকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। তোমাদের জন্য আমি আবার কথা বলতে পারছি। ওই বদমাইশ রঘুনাথ আমায় আমার সমস্ত ক্ষমতা থেকে বঞ্চিত করেছে। আমি এই প্রথমবার কোনো পাখিকে এরকম পরিষ্কার ভাষায় কথা বলতে দেখলাম। আমার মনে হয় তুমি কোনো সাধারণ পাখি না। তাই তোমার ব্যাপারে যাবতীয় সবকিছু আমায় প্রথম থেকে বলো, যাতে আমি তোমায় এখান থেকে নিয়ে যেতে পারি। প্রথমত, আমি কোনো পাখি না, কিন্তু আমি পাখির রূপ নিতে বাধ্য হয়েছি। আজ থেকে প্রায় ১.৫ বছর আগের কথা। এই ডেরা থেকে ১ ক্রোশ দূরে এক জঙ্গলে রঘুনাথ ৫ দিনের জন্য গভীর তপস্যায় বসেছিল। তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ রঘুনাথ। তোমার তপস্যা আমাকে মুগ্ধ করেছে। আপনার দর্শন পাব তা আমি কখনোই কল্পনা করিনি, কিন্তু আমার পরম সৌভাগ্য যে আপনি স্বয়ং আমার সামনে প্রকট হয়েছেন। বলো রঘুনাথ, তুমি কি চাও আমার থেকে? আজ তুমি যা চাইবে আমি তোমায় তাই দিতে প্রস্তুত। যা চাইব তাই? অবশ্যই। আমি চাই আমার মৃত্যুর আগের মুহূর্ত অবধি আপনি আমার সাথে থাকুন। সে তো আমি সবসময়ই তোমার সাথে আছি। তুমি যখনই আমায় স্মরণ করবে আমি তোমার সামনে প্রকট হব। না, এভাবে থাকার কথা আমি বলছি না।
আমি চাই আপনি আপনার রূপ পরিবর্তন করে একটা পাখি রূপ নিন আর আমার কাছে বন্দী হয়ে থাকুন, যাতে করে আপনার মাধ্যমে আমার প্রতিটি স্বার্থ সিদ্ধি হয়। তুমি কি আমার সাথে ফাজলামো করছো? তোমার সাহস হলো কিভাবে এ কথা মুখে আনার? কিন্তু আপনাকে যে এখন আমার ইচ্ছের দাম দিতেই হবে, কারণ আপনি আমায় কথা দিয়েছেন। যেহেতু আমি তোমায় কথা দিয়ে ফেলেছি, সেহেতু কথার খেলাপ করতে পারবো না। তোমার কথা অনুযায়ী আজ থেকে এক পাখির রূপে আমি তোমার কাছে বন্দী থাকব। তবে মনে রেখো, তুমি আমায় শুধুমাত্র একটিবারের জন্য বন্দী করতে পারবে। তাই শেষবারের মতো ভেবে নাও, কারণ তোমার এই দুঃসাহসের পরিণাম ভয়ঙ্কর হতে চলেছে। রঘুর দ্বিতীয় সুযোগের প্রয়োজন হয় না। আর আপনি আমার সাথে থাকাকালীন আমার ভয় কিসের? কারণ আমাকে রক্ষা করাও তো আপনার দায়িত্বের মধ্যেই পড়ে। অবশ্যই, তবে মনে রেখো, শুধু তোমার সাথে থাকাকালীন সময়। তা আমি জানি, তাই ওই খাঁচার তালার চাবি কোনো সাধারণ চাবি হবে না। আমার তন্ত্র শক্তির এক মন্ত্র হবে ওই তালার চাবি, তাই ওটা খোলার ক্ষমতা আমার ছাড়া আর কারও হবে না। এবার তাড়াতাড়ি আপনি আপনার রূপ পরিবর্তন করুন আর আমার সাথে চলুন। এরপর ওই পরী এক পাখির রূপ নেওয়ার পর রঘু তাকে ডেরাতে নিয়ে গিয়ে খাঁচায় বন্দি করে আর মন্ত্র প্রয়োগ করে ওই খাঁচার তালা বন্ধ করে দেয়। আজ থেকে গ্রামের প্রতিটা লোক তোমার দ্বারা উপকৃত হবে, কিন্তু নাম জয় জয়কার হবে আমার। আমার কাছে আসা লোকজনদের ভবিষ্যৎ বিপদ এবং বিপদের প্রতিকার তুমি আমায় বলবে, আর তোমার বলা ওই বিপদে প্রতিকার আমি ওদেরকে বলবো আর ওদের কাছে মহান হব। এইভাবে বেশ কিছু মাসের মধ্যেই রঘুর নাম বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়ে, কিন্তু ওর মহান হওয়ার লোভ এতটাই বেড়ে যায় যে যেসব মানুষের ভবিষ্যতে বিপদের আশঙ্কা থাকে না, তাদেরকেও ভবিষ্যৎ বিপদের ভয় দেখাতে থাকে। কিন্তু রঘু, ইতিপূর্বে যে মহিলাটি তোমার কাছে তার ভবিষ্যৎ সম্পর্কে অবগত হতে এসেছিল, সেই মহিলাটির বিষয়ে আমি তোমায় আগেই বলেছিলাম যে ওনার ভবিষ্যৎ খুবই ভালো। কোনো রকম দারিদ্রতা, অসুস্থতা বা অকাল মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না। তাহলে আমার বলার পরেও তুমি তাকে কিভাবে বলতে পারো যে তার জীবনে অকাল মৃত্যু ঘনিয়ে আসছে? এটা আমার দ্রুত মহান হওয়ার একটি নতুন কৌশল। আমি যদি এভাবে মিথ্যে না বলে ওকে ভয় দেখাতাম, তাহলে ও কখনোই নিজের প্রাণ ভিক্ষার জন্য আমার কাছে মাথা নত করত না। আর আমার চাওয়া একটাই, একদিনেই পুরো বিশ্ব আমাকে চিনবে, আমার কাছে মাথা নত করবে, আর এটার পুরো কৃতিত্বই থাকবে তোমার। কিন্তু সেটা শুধু তুমি আর আমি জানব। আরে এভাবে যত দিন যাচ্ছে ও আরো উন্মাদ হয়ে যাচ্ছে। কিন্তু তুমি তো চাইলেই এই খাঁচা থেকে বের হতে পারতে, আর ওই খারাপ কাজের জন্যে রঘুকে কঠিন শাস্তি দিতে পারতে। না, পারতাম না। যতক্ষণ না পর্যন্ত কেউ আমাকে খাঁচা থেকে বাইরে বের করে, ততক্ষণ আমি কিছু করতে পারবো না। কিন্তু তোমাকে এই খাঁচা থেকে আমরা মুক্ত করব কিভাবে? খাঁচার তালা খোলার ওই মন্ত্র তো আমাদের জানা নেই। ওই মন্ত্রের বিষয়ে তুমি যদি কিছু জানো তো আমাদের বলো। সেই মন্ত্র আমিও জানি না, তবে রঘুনাথের প্রতিটি যজ্ঞের মন্ত্র একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা আছে। হতে পারে তালা খোলার মন্ত্র ওই বইয়ের মধ্যে আছে। তাহলে তো ওই বইটা এক্ষুনি আমাদের খুঁজে বের করতে হবে। এরপর ঋতু আর তার বাবা ওই বইটাকে খুঁজে বের করে, আর বইয়ের মধ্যে থেকে তালা খোলার মন্ত্রটা খুঁজে ওই খাঁচা থেকে পাখিকে মুক্ত করে। এবার অপেক্ষা শুধু রঘুনাথের ফেরার। ওই দেখো পরি, বদমাইশ তান্ত্রিকটা আসছে। আসতে দাও ওকে। তোমরা কারা? এখানে কিভাবে এলে? ওরা আমায় মুক্ত করতে এসেছিল। এখন আমি মুক্ত রঘুনাথ। তোকে বলেছিলাম না তোর মৃত্যু ভয়ঙ্করভাবে ঘটবে? সেই সময় ঘনিয়ে এসেছে। নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। কিন্তু তুমি এটা করতে পারো না, কারণ কথায় এটাই ছিল যে তুমি আমার কাছে বন্দী হয়ে থাকবে আর আমাকে রক্ষা করবে। তার সাথে এটাও কথা ছিল যে তুই আমাকে একবারই বন্দী বানাতে পারবি,
আর যতদিন আমি তোর কাছে বন্দি থাকব ততদিন পর্যন্তই তোকে রক্ষা করব। আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় দুঃসাহস দেখিয়ে ফেলেছি। ভবিষ্যতে এমন কাজ করা তো দূরের কথা, ভাববও না কখনো। এইবারের মতো ক্ষমা করে দাও আমায়। আমি হয়তো তোকে এতটুকু ক্ষমা করতে পারি যে ওই ভয়ঙ্কর মৃত্যু থেকে তোকে রেহাই দিলাম, কিন্তু শাস্তি তো তুই পাবি। আর তোর শাস্তি এটাই যে সারা জীবন তুই এই ঘরটার মধ্যে বন্দী হয়ে থাকবি, আর যেই মুহূর্তে এই ঘরের বাইরে এক পা রাখবি সেই মুহূর্তে অজস্র বিষাক্ত সাপের কামড়ে তোর মৃত্যু হবে। ঋতু, সোমনাথ, চলো আমরা যাই। তোমরা আমাকে নতুন জীবন দিয়েছ, বলো কি চাও তোমরা আমার থেকে? আমাদের কিচ্ছু চাই না, তোমাকে এখান থেকে মুক্ত করতে পেরেছি, এটাই আমার সৌভাগ্য। আমাকে শুধু আশীর্বাদ করো, আমি যেন দুবেলা আমার স্ত্রী বাচ্চাকে পেট ভরে খাওয়াতে পারি। আজ থেকে তোমাদের যা ইচ্ছে করবে তাই খেতে পারবে, যা ইচ্ছে করবে তাই পড়তে পারবে। এই পাত্রটা নাও, এই পাত্রটাতে সবসময় সোনার মুদ্রা ভর্তি থাকবে, কখনো খালি হবে না। এখনের মতো আমি তবে এলাম।